কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন, সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি। মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়ে গোড় দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুরে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। পর 3 বার এই দৃশ্যের অভিনয় হবার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়। মদ্যপান ও ধূমপান আপনার শরীরের জন্য ভালো নয়, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন is injurious to health. It causes cancer. নমস্কার, গপ্প বৈঠকের পক্ষ থেকে আমি শুভ এবং আমি শ্রী গপ্প বৈঠকের সকল বাসিন্দা এবং পর্যটকদের জানাই স্বাগত। হেমেন্দ্র কুমার রায় তার অসামান্য ভৌতিক রচনার পাশাপাশি লিখেছেন জয়ন্ত মানিক, বিমল কুমার এর মতো রহস্য গল্প। তার জন্ম 1888 সালের 2রা সেপ্টেম্বর ও মৃত্যু 1963 সালের 18 এপ্রিল। তার লেখা একটি ছোট গল্প চিলের ছাদের ঘর নিয়ে আড্ডা হবে আজকের বৈঠকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। গল্প পাঠে থাকছি আমি শুভ। শুরু হচ্ছে চিলের ছাদের ঘর। আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললাম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানা পেলাম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এই দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, আর আরেকদিকে পাহাড়ের পর পাহাড়, ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলি নদী। তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার সব খবর ভালো। ইতি, তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কিনা। সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোট ঘাট বাঁধতে শুরু করলাম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতো প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভেতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি ফেলতে ফেলতে প্রথম যখন মানিকের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলিতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভেতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, ওটা কি মানিক? ওটা কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেম মারা গেলে তাকে এইখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপরেই রেগে গজগজ করতে লাগলো। দেখলাম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়।
যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিশ্চানের খবর ও বোধহয় পছন্দ করে না। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভেতরে ঢুকলাম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়ছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও আবার কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বলল, এ বাড়িখানা অনেক দিন খালি পড়েছিল। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় ওই কবরের ভয়েই এ বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। আচ্ছা, আমরা কিন্তু আজ 3 সপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি। ও কবর ফুঁড়ে উঠে কোনোদিন কোনো মেম পেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও, এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। এক সময়ে এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনও তা বেশ বোঝা যায়। কিন্তু আজ এ সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের। এই শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে এসে উঠেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানলা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতকগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এ জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল। যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললাম, মানিক, ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। হ্যাঁ, দাঁড়াও। মানিক আমার কথা মতো কাজ করলো। বাইরে থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভেতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপর ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলাম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে। যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশীলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলাম আমার জন্যে নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আমার খুঁতখুঁত করতে লাগলো। ফিরে তাকিয়ে বললাম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন। কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন? সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি। মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়ে গোড় দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা
কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুরে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। পর পর 3 বার এই দৃশ্যের অভিনয় হবার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এই বাড়ির ভেতরে এনে গোড় দিল। সেই থেকে পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। আচ্ছা, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না, এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এ ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? আরে আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের, তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনিভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ খাটের ঠিক মাথার ওপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি পড়ল। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। জিজ্ঞেস করলাম, ও কার ছবি মানিক? সেই মেমের। কাছে গিয়ে দেখো না, মেমটি দেখতে ঠিক ডানা কাটা পরীর মতো ছিল না। পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলাম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65 কম হবে না। লিকলিকে দেহ, বাঁখারির মতো সরু হাত, সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতো বাঁকানো, আর তার কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটো। ওফ! সেই চোখ দুটোর ভেতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসর দেহ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। মানিক বলল, কি হে অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললাম, কি পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে না, সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি আমার ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানে কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। তাহলে আমাকে অন্য ঘরে দাও। আচ্ছা, এসো, আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার ওই দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের ওপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলাম। ধরো ধরো ধরো, ওই দিকটা ধরো, ওই দিকটা। হ্যাঁ ধরেছি, কিন্তু উফ, সে কি ভীষণ ভারী ছবি। ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, বাবা, ডান দিকে চলো। ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের ওপরে নিয়ে গিয়ে রেখে এলাম। রাখছি কিন্তু, এখানে রেখে দাও, এখানে রেখে দাও। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বলল, ও মা, ও কি অমল, তুমি 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 হাত কাটলে কেমন করে? তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যি তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরেই মানিকের 2 হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলাম, মানিক, মানিক, তোমার হাতেও যে রক্ত।
সে কি? তাই তো, কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললাম। তারপর নিজ নিজ হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলাম। আমাদের কারোর হাতেই কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে এ কিসের রক্ত? এ কি রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী, পাহাড়, বনকে দেখাচ্ছিল ঠিক স্বপ্নময় দৃশ্যের মতো। সেই দিকে মোহিত চোখে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম কিছুই বুঝতে পারলাম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্যে ঘুম ভাঙল সেটা বুঝতে পারলাম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলাম ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্ম নিয়ে বিছানার ওপর উঠে বসে তাকিয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার। সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার ওপর কে যেন নিঃশ্বাস ফেলল। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগল। ভাবলাম মনের ভুল। হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলাম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারিদিকটা একবার দেখে নিলাম। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখলো। কে? বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লাম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের ওপরে পড়ে গেল। আমিও আর অপেক্ষা করলাম না, তীরের মতো ছুটে ছাতের ঘরের সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই জিজ্ঞেস করলো, আরে আরে ব্যাপার কি? তোমার ঘরেও কিসের শব্দ হলো? হ্যাঁ হ্যাঁ, না না না, তোমাদের তোমাদের সেই ডাইনির ছবি আবার আবার ঘরে ফিরে এসেছে। ধ্যাত, যত বাজে কথা। ছবি কি পা আছে? দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুত পায়ে ওপরে উঠে গেল। কিন্তু তারপরেই শুনলাম মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরেই দেখলাম সে একসঙ্গে ৩-৪টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বলল, ঘরের ভেতরে পচা মরার গন্ধ, আর ঘরের মেঝেতে উপুর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচার গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম। আজকের বৈঠকের আসর ভাঙার আগে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কিছু পছন্দের গল্প যা আমরা আপনাদের পাঠ করে আনন্দ দিতে পারি সেগুলি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অথবা আমাদের অফিসিয়াল মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আমাদের মেল আইডি হল
goppoboitok@gmail.com। অপেক্ষায় থাকলাম আপনাদের মূল্যবান মতামতের। দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন ও ভালো রাখবেন। শুভরাত্রি।